আপনি কি জানেন বাংলাদেশে ঈশান কোণে কেবল সিঁদুরে মেঘ নয়, ধেয়ে আসছে এক রাজনৈতিক আর অর্থনৈতিক সুনামি। যে সীমান্ত পাহাড়ে প্রতিনিয়ত ঝরে পড়ে ফেলানির মতো শত শত বাংলাদেশি লাশ, যে সীমান্তে দিনরাত চলে পুশিন আর আগ্রাসনের হুমকি, সেই সীমান্ত নাকি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিল্লি থেকে আসা এক রহস্যময় ব্যক্তি পায়ে হেঁটে বেনাপোল সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেই মুস্কি হাসি দিয়ে বললেন, কই, আমার তো মনে হলো না এখানে কোনো সীমান্ত আছে। কিন্তু কে এই ব্যক্তি? কেন অন্য সব সময়ের মতো কোনো পেশাদার আমলা বা ফরেন সার্ভিসের অফিসারকে না পাঠিয়ে খোদ নরেন্দ্র মোদী এবার ভারতের ইতিহাসের সবচেয়ে ঝানু, প্রবীণ এবং কোটি কোটি টাকা রেল মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীকে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠালেন? কি সেই গোপন অ্যাসাইনমেন্ট যা নিয়ে তিনি পা রেখেছেন ঢাকায়? ভারতকে পৃথিবীর 1 নম্বর পরাশক্তি বানাতে বাংলাদেশ কি তবে এবার সূক্ষ্ম রোডম্যাপের মাধ্যমে গিলে খাওয়ার প্রস্তুতি চলছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি দিল্লির সেই গোপন ফাইল, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। পুরো ভিডিওটি না দেখলে হয়তো আপনি কখনোই জানতেই পারবেন না আগামী 6 মাসে কি ঘটতে যাচ্ছে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় কূটনৈতিক সম্পর্কের খাতিরে এক দেশ অন্য দেশে যখন কোনো রাষ্ট্রদূত পাঠায়, তখন তারা বেছে নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঝানু আমলাদের, যারা ফাইলপত্র এবং নিয়মের বেড়াজালে বন্দী থেকে কাজ করেন। কিন্তু এবার বাংলাদেশের ক্ষেত্রে ভারত সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিল। মোদী সরকার বাংলাদেশে পাঠালো দীনেশ ত্রিবেদীকে। তিনি কোনো সাধারণ সরকারি কর্মচারী নন, তিনি ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের সাবেক রেলমন্ত্রী। আপনারা কি জানেন ভারতের মতো বিশাল দেশের রেল মন্ত্রণালয় কতটা পাওয়ারফুল? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী, এই 3 জনকে এক করলেও ভারতের রেল মন্ত্রণালয়ের মন্ত্রীর ক্ষমতার সমান হয় না। লালু প্রসাদ যাদব কিংবা মমতা ব্যানার্জির মতো ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিকদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে খুশি রাখা হতো। আর সেই রকম একজন ঝানু, প্রবীণ এবং বাংলা জানা রাজনীতিবিদকে যখন ঢাকার দূত করে পাঠানো হয়, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা নেহি, পুরা ডাল হি কালা হে। এর পেছনে রয়েছে মোদী সরকারের একটি মাস্টার স্ট্রোক। আমলারা কেবল নির্দেশ পালন করতে পারে, কিন্তু একজন চতুর রাজনীতিবিদ পারেন পরিস্থিতি বুঝে নতুন চাল চালতে। আর দীনেশ ত্রিবেদীকে সাধারণ কোনো কূটনৈতিক মিশন দিয়ে পাঠানো হয়নি, তাকে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট অতি গোপন অ্যাসাইনমেন্ট। তাহলে কি সেই অ্যাসাইনমেন্ট? দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে যে বক্তব্য দিয়েছেন, তা যদি আপনি গভীর কূটনৈতিক চশমা দিয়ে দেখেন, তবে আপনার কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। তিনি বলেছেন, ভারত আর বাংলাদেশ যদি একত্র হয়ে যায়, তবে তারা নাকি পৃথিবীর বুকে 1 নম্বর পরাশক্তি হবে। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো বন্ধু, বাংলাদেশ কি পরমাণু বোমার মালিক হতে পারবে, নাকি বাংলাদেশ ভারতের উপর দাদাগিরি করবে? কখনোই না। তার মানে বাংলাদেশ আর ভারত এক হওয়া মানে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বা উপনিবেশে পরিণত করা। এটি আর কিছুই নয়, দিল্লি সেই বহু বছরের পুরনো স্বপ্ন, অখণ্ড ভারত প্রতিষ্ঠার এক আধুনিক রোডম্যাপ। আর এই রোডম্যাপ বাস্তবায়নের প্রধান দায়িত্বই দেওয়া হয়েছে এই নতুন হাই কমিশনারকে। তার মেইন অ্যাসাইনমেন্ট হলো সরাসরি যুদ্ধ বা সামরিক আক্রমণ না করে বাংলাদেশকে কিভাবে ধীরে ধীরে সূক্ষ্মভাবে ভিতর থেকে ভেঙে ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া যায়, তার ব্লুপ্রিন্ট তৈরি করা। আর এই ব্লুপ্রিন্টের প্রথম ধাপ হলো বাংলাদেশের সীমান্ত চেতনাকে ধুলোয় মিশিয়ে দেওয়া। তিনি পায়ে হেঁটে বর্ডার পার হয়ে যে বার্তা দিলেন, তার আসল অর্থ হলো বাংলাদেশ তো আমাদেরই অংশ, এখানে বর্ডার থাকার কি দরকার? দিল্লির এই রোডম্যাপের বিপজ্জনক ডালপালা ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে বাংলাদেশের উত্তরবঙ্গে। বর্তমান সরকারের আমলে যেখানে হঠাৎ করেই তৈরি হতে যাচ্ছে একটি বিশাল রাম মূর্তি। এখন প্রশ্ন হলো, এই মূর্তি যদি করতেই হতো, তবে ঢাকার রমনা কালী মন্দির বা অন্য কোথাও করা যেত, কিন্তু সুদূর উত্তরবঙ্গকে কেন বেছে নেওয়া হলো? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ভৌগোলিক ভয়ঙ্কর চাল। উত্তরবঙ্গের ঠিক ওপারেই রয়েছে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। চীন যদি কখনো ভারতকে আক্রমণ করে, ওই করিডোর কেটে দেয়, তবে ভারতের 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই মোদী সরকারের এজেন্ডা হলো উত্তরবঙ্গে এই রাম মূর্তি তৈরি করে সেখানকার তৌহিদি জনতার আবেগকে আঘাত করা। কোনো একজন ইমোশনাল মুসলিম যদি সেখানে একটি ঢিলও ছোড়ে, তবে ওপার থেকে ভারতের মিডিয়া এবং চরমপন্থীরা হইচই শুরু করে দেবে যে আমাদের রামের গায়ে হাত দেওয়া হয়েছে। আর সেই উছিলায় নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে ভারতীয় বাহিনী সরাসরি উত্তরবঙ্গে ঢুকে পড়বে। এটি হলো দীনেশ ত্রিবেদীর সেই রোডম্যাপের একটি বড় অংশ, একটি উছিলা তৈরি করা, যার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে গ্রাস করা যায়। একদিকে এই বাহ্যিক চাপ, অন্যদিকে বাংলাদেশের ভেতরের রাজনীতিকে এমনভাবে বিষাক্ত করে দেওয়া হয়েছে যাতে দলগুলো নিজেরা মারামারি করে শেষ হয়ে যায়। গত কয়েক মাসে আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগ অন্তরালে থেকে গেরিলা কায়দায় ঝটিকা মিছিল করে প্রশাসনকে অপ্রস্তুত করছে। সেই
শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামী 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন। আর অন্যদিকে বিএনপি ও জামাতের মধ্যে যে দীর্ঘদিনের ফ্রেন্ডশিপ ছিল, সূক্ষ্ম চালে তাদের মধ্যে এমন ফাটল ধরানো হয়েছে যে এখন জামায়াতের ইসলামী ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত আসছে। দেশের মানুষ যখন নিজেদের ভিতরে এই ক্ষমতার লড়াই, দাঙ্গার আগস্ট মাসের নাশকতা নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক সেই সুযোগেই ভারতীয় হাই কমিশনার তার অ্যাসাইনমেন্টের শেষ চালটি চালবেন। ইতিহাস সাক্ষী দেয়, যখনই কোনো জাতি নিজেদের ভেতরের কন্দলে অন্ধ হয়ে যায়, তখনই বাইরের শত্রুরা এসে তাদের স্বাধীনতা হরণ করে। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় আমরা 1957 সালে স্বাধীনতা হারিয়েছিলাম। আজ 2026 সালেও কি আমরা চোখের সামনে আমাদের প্রিয় মাতৃভূমিকে অন্য একটি দেশের চতুর রাজনীতি শিকার হতে দেব? দিল্লির এই হাই প্রোফাইল অ্যাসাইনমেন্ট সফল হবে কি হবে না তা নির্ভর করছে আমাদের সচেতনতার উপর। আমরা কি পারবো আমাদের ভেতরের সব বিভেদ ভুলে এই স্বাধীন পতাকাকে রক্ষা করতে? আপনার কি মনে হয়, ভারতীয় হাই কমিশনের এই অখণ্ড ভারতের স্বপ্ন আর উত্তরবঙ্গের রাম মূর্তি কি আসলে কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।